তোমাদের যাদের এই বইটি আছে দেখতে পাচ্ছ, এই ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, তো এই বই থেকে যাবতীয় কিছু চ্যাপ্টার অনুযায়ী যে আমাদের ভিডিও এই চ্যানেলে আসে নিয়মিতভাবে। এবং এই বইটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার জন্য বাংলাতে খুব সুন্দর একটি একদম গ্রামার বই। ঠিক আছে, তো যাদের একদম ইংরেজি গ্রামার একদম খুব ভীষণভাবে অসুবিধা রয়েছে তারা এই বইটিকে ফলো করতে পারো। এবং এই বই থেকে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ, লেসন ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও আসে। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই বই থেকে ডিটেলসভাবে সমস্ত কিছুই এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে আমাদের যে এক্সপ্লোরেশনস ইনটু ভার্বস। তো এই চ্যাপ্টারটা শুরু করব। এটা অনেক বড় চ্যাপ্টার, তো কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে, কেন একটা ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করা সম্ভব নয়। ঠিক আছে, সুতরাং ভার্বের বিস্তারিতভাবে আলোচনা এই চ্যাপ্টারে রয়েছে। তো খুঁটিয়ে খুঁটিয়ে আমরা পড়বো এবং এক্সারসাইজও এই বইতে যেটা দেওয়া আছে সেটা সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে যেটা রয়েছে যে ফার্দার স্টাডিজ ইন পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের উপরে আমরা খুব ভালো করে পুনরায় আবার স্টাডি করব। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সপ্লোরেশনস ইনটু ভার্বস অ্যান্ড দেয়ার ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে ভার্ব এবং তাদের ভ্যারাইটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো কতগুলি ভার্ব এখানে কিভাবে আলোচনা করা হয়েছে, যে এই অধ্যায়ে কতগুলি গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে আলোচনা করা হলো, যেগুলো হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস, 2 নম্বর হচ্ছে ক্যাজুয়েটিভ ভার্বস, 3 নম্বর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বস, 4 নম্বর হচ্ছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট ভার্বস, 5 নম্বর হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, এবং 6 নম্বরে হচ্ছে ইউজেস অফ সাম আদার ভার্বস। অর্থাৎ এতগুলো ভার্ব, ঠিক আছে, ভার্বের এতগুলো ডিটেলস বা এতগুলো ভ্যারাইটিস নিয়ে কিন্তু একটা একটা করে এই পুরো চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা অল্প অল্প করে প্রতিটি চ্যাপ্টার শিখবো। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বস মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স গঠন করতে গেলে একটা যে মেন ভার্ব, যেটা মূল ভার্ব রয়েছে, তাকে যদি অন্য কোনো ভার্ব টেন্স গঠনে সাহায্য করে, তো তাকেই বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী কথার মাধ্যমে বুঝতে পারছো তোমরা যে সাহায্য করছে কেউ কাউকে, সুতরাং কে কাকে সাহায্য করছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো এখানে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া হয়েছে কি, যে আমরা জানি যে ভার্ব অন্য ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে টেন্স, মুড এবং ভয়েস, এই ভয়েস চ্যাপ্টারের উপর এবং টেন্স চ্যাপ্টারেরও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নিও ভালো করে। ঠিক আছে, এবং মুডটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে। ঠিক আছে, এবার দেখো অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা হচ্ছে মোট 12টি। তাহলে কি হলো, এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা কাকে বলে শিখলাম, এবং তার সংখ্যা হচ্ছে 12টি। আচ্ছা, কি কি দেখো এখানে রয়েছে, যেমন টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, অড, নিড, ডেয়ার, ইউজ টু ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলো সমস্ত কিছু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মোট সংখ্যা 12টি। ঠিক আছে, আচ্ছা, এই ভার্বগুলিকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারিস, ঠিক আছে, মোডাল অক্সিলিয়ারিস অ্যান্ড সেমি মোডাল অক্সিলিয়ারিস। তাহলে এই যে ভার্বগুলো দেখলাম আমরা, যেগুলো টু বি, টু হ্যাভ, যেগুলো পড়লাম এক্ষুনি, এইগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো ভাগগুলো তোমরা একটা একটা করে দেখো। প্রথমে যেটা রয়েছে যে প্রিন্সিপাল অক্সিলিয়ারিসগুলোর মধ্যে কোনটা কোনটা পড়ছে দেখো। প্রথমে রয়েছে টু বি, তারপরে রয়েছে টু হ্যাভ, তারপরে রয়েছে টু ডু। ঠিক আছে, তো এগুলোর কিন্তু আর বিস্তারিতভাবে আলোচনা হবে এরপরে। হ্যাঁ, আচ্ছা, মোডালস কি বলছে, মোডাল অক্সিলিয়ারিগুলো কোনটা কোনটা বলছে দেখো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে বলা হয় মোডালস। ঠিক আছে, আচ্ছা, সেমি মোডালস কোনটা না, টু নিড, টু ডেয়ার, ইউজ টু। ঠিক আছে, এগুলো হচ্ছে সেমি মোডাল। তাহলে যতগুলো আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখলাম সবগুলোকে মূল 3টা ভাগে ভাগ করা হলো। তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে দেখো যেটা রয়েছে, যে এই ভার্বগুলির বিভিন্ন ফর্ম কিন্তু নিচে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো কি আছে, এই ছকটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, এখানে কি করে এখানে বোঝানো হয়েছে। দেখো দুভাগে দেওয়া হয়েছে, একটা হচ্ছে নন ফাইনাইট ফর্মস অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে ফাইনাইট ফর্মস অর্থাৎ সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে ইনফিনিটিভের মধ্যে কোনগুলো হচ্ছে টু বি, টু হ্যাভ, টু ডু। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ হচ্ছে যখন কোনো ভার্বের আগে টু লাগানো হয়। ঠিক আছে, টু অর্থাৎ টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, এই বির অনেকগুলো ফর্ম রয়েছে, হ্যাভের অনেকগুলো ফর্ম রয়েছে, ডুর অনেকগুলো ফর্ম রয়েছে, অর্থাৎ টু লিখবো এবং তার সাথে কোনো একটা ভার্ব বসিয়ে দেবো, তাহলে সেই পুরো অংশটাকে আমাদেরকে বলা হবে ইনফিনিটিভ, যেটা হচ্ছে এই ফর্ম। ঠিক আছে,
এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যখন কোনো ভার্বের পরে আমরা আইএনজি লাগাবো, অর্থাৎ এই যে বির পরে আইএনজি, বিইং, হ্যাভিং, ডুইং, এই যে আইএনজি যুক্ত ভার্ব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে। পাস্ট পার্টিসিপল হচ্ছে বিভিন্ন ফর্মে রয়েছে। আচ্ছা, বীর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম তোমরা দেখো, প্রেজেন্ট যে টেন্সটা রয়েছে সেটা কি অ্যাম ইজ আর, হ্যাঁ। আচ্ছা, বীর ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ফর্মে হচ্ছে অ্যাম ইজ আর। ঠিক আছে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম দেখবো কোনটা? হ্যাভ হ্যাজ। ঠিক আছে। আচ্ছা, ডু ভার্বের ক্ষেত্রে আমরা দেখবো ডু ডাচ। ঠিক আছে। এছাড়াও প্রেজেন্ট ফর্মগুলো যেগুলো হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে সমস্ত প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে। ঠিক একইভাবে এগুলোর পাস্ট ফর্ম দেখো, অর্থাৎ বি ভার্বের যে পাস্ট ফর্ম এখানে কোনটা? এই প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাচ, পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ঠিক আছে। শ্যাল এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে শুড। তাহলে উইল, উড, কুড, মাইট। ঠিক আছে। মাস্টের পাস্ট ফর্ম নেই, অর্ডার এগুলো হচ্ছে পাস্ট ফর্ম নেই। ঠিক আছে। আর ডেয়ার হচ্ছে ড্রাস্ট, ডেয়ার্ড, আর কিংবা ইউজ টু। ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে বি ভার্বগুলো নিয়ে, যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আলোচনা করা হলো, সেগুলো কী করে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এর প্রত্যেকটা ব্যবহার কিন্তু রয়েছে এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। ঠিক আছে। এবার দেখো কি বলা হয়েছে, যে এই তালিকার ফাইনাইট ফর্মে দুটি কলামে মোট 24টি ফাইনাইট ফর্ম রয়েছে। ঠিক আছে। এই যে বলা হলো ফাইনাইট ফর্ম, এটা হচ্ছে 24টি ফর্ম আছে। এই 24 ফাইনাইট ফর্মকে আবার অ্যানোমালাস ফাইনাইটও বলা হয়, কেননা এদের সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপ যোগ করা যায়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে এই যে ফাইনাইট ফর্মগুলো তুমি দেখতে পেলে, এই ফাইনাইট ফর্মগুলোর মধ্যে কিন্তু আমরা যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা শর্ট ফর্মও, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে পারি। অর্থাৎ নটের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি। ধরো অ্যাম নট থাকলো, তাহলে অ্যাম এবং এনওটি নট, তার জায়গায় আমরা শর্ট ফর্মও কিন্তু লিখতে পারি, যার কারণে কিন্তু এখানে অ্যানোমালাস ফাইনাইট ফর্মও বলা হয়েছে। তাহলে এইগুলোর জন্য যে তোমার নটের যে সংক্ষিপ্ত রূপ যেভাবে লাগানো হয়েছে সেটা তোমরা এরপরে দেখো। এবার দেখো এখানে যে আগের যেটা পেজে বলা হলো যে এই যে নট থাকবে এবং নটের সঙ্গে শর্ট ফর্ম লাগানো হবে, দেখো এখানে এইটা কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও ভিডিও থেকে। এটা কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে বা পরবর্তীকালে গ্রামার শেখার ক্ষেত্রে খুব কাজে লাগবে, এই যে ছকটা। ঠিক আছে। তো দেখো এখানে দেখো সব অ্যামের পরে বসছে অ্যাম নট। ঠিক আছে। তাহলে আমরা এটাও ফুল ওয়ার্ড রয়েছে। যদি আমরা শর্ট ফর্ম করতে চাই তখন দেখো কী আছে, অ্যাম নটটাকে আমরা এভাবে লিখবো। ঠিক আছে। এম এন তারপরে অ্যাপোস্ট্রফি তারপর টি। ঠিক আছে। তাহলে অ্যাম নটটাকে আমরা শর্টেভাবে লিখতে পারবো। একইভাবে দেখো আর নটের ক্ষেত্রে আমরা কীভাবে লিখছি, আর এন দিয়ে ফুল স্টপি তারপরে হচ্ছে টি। তাহলে দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইজ নটের ক্ষেত্রে শর্ট ফর্ম হচ্ছে ইজন্ট, ওয়াজ নটের ক্ষেত্রে ওয়াজন্ট। ঠিক আছে। ওয়ার নোটের ক্ষেত্রে ওয়ারেন্ট। ঠিক আছে। হ্যাভ নোটের ক্ষেত্রে হ্যাভন্ট। ঠিক আছে। মাইন্ড নোটের ক্ষেত্রে মাইন্ড। ঠিক আছে। এরকমভাবে কিন্তু সবগুলো শর্ট ফর্মে এখানে করা হয়েছে। একইভাবে তোমরা দেখো শুডের ক্ষেত্রে শুড নট, এই যে শুডন্ট। উইল নোটের ক্ষেত্রে উডন্ট, ওন্ট বলা হচ্ছে। ঠিক আছে। সবগুলো কিন্তু এখানে শর্ট ফর্ম করে দেওয়া হলো। ঠিক আছে। তো তোমরা ভালো করে এটা স্ক্রিনশট নিতে পারো, আদারওয়াইজ খাতাও তুলে নিতে পারো। ঠিক আছে। এবারেও দেখো বলছে এখানে যে এই কারণে এই 24টি ভার্বকে দ্য 24 ফ্রেন্ডস অফ নট বলা হয়। ঠিক আছে। এরপরে দেখো নিচে প্রিন্সিপাল অক্সিলারি, মডেল অক্সিলারি এবং সেমি মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করা হলো, ভালো করে লক্ষ্য করো। তো দেখো এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে যেটা হচ্ছে উপাসের যে আগে যেটা পড়লাম সেটা নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে প্রথমে আলোচনা করা হয়েছে বি ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তাহলে বি ভার্বটা কী এবং কিভাবে তার ব্যবহার সেটা এখানে আলোচনাটা দেখো। এখানে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, যেমন আমি কাজ করছি, তাহলে আই অ্যাম ওয়ার্কিং। তুমি লিখছো, ইউ আর রাইটিং। সে ঘুমোচ্ছে, হি ইজ স্লিপিং। ঘোড়াগুলি দৌড়চ্ছে, দ্য হর্সেস আর রানিং। ঠিক আছে। তারপরে দেখো আমি তখন ঘুমোতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং দেন। ঠিক আছে। তারা কি ঝগড়া করছিল, ওয়ার দে কোয়ারেলিং। ঠিক আছে। আমরা তখন ঘরটি পরিষ্কার করতে থাকবো, তাহলে উই শ্যাল বি ক্লিনিং দ্য রুম দেন। ঠিক আছে। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে বি ভার্বগুলো দেওয়া আছে কিন্তু অ্যাম, ওয়াচ, আর। ঠিক আছে। এগুলো কিন্তু মোটা দাগের অক্ষর দেওয়া আছে, অর্থাৎ এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন? কারণ হচ্ছে দেখো এই সেন্টেন্সটার মধ্যে আই অ্যাম ওয়ার্কিং, এই ওয়ার্কটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে। তাহলে এই মূল ভার্বকে কিন্তু এই যে অ্যাম ভার্বটা সাহায্য করেছে বলেই এই অ্যামকে কিন্তু অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়া বলা হচ্ছে। ঠিক আছে। তাহলে আমি কাজটি করছি, কি কোন কাজে সাহায্য করছে না, টেন্স গঠনে সাহায্য করছে, অর্থাৎ টেন্স গঠনে সাহায্য করছে। অর্থাৎ সেই কাজটি কখন হয়েছে সেই
সময়টা জানার জন্য কিন্তু এই বি ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করেছে। ঠিক আছে, দেখো এখানে ওপরের উদাহরণগুলিতে টু বি ভার্বটিকে অক্সিলারি ভার্ব হিসেবে কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য ব্যবহার করা হয়েছে, যা তোমরা আগেই শিখেছো। তাহলে টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস ফর্ম যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো সমস্ত কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখো এগুলো সাধারণ নিয়ম কিন্তু। ঠিক আছে, এরপরে এই বি ভার্বের জন্য কিন্তু বিশেষ কিছু নিয়ম এখানে ব্যবহার করা হয়েছে, যেটা বিশেষ কিছু নিয়ম এই বইতেই রয়েছে। দেখো কি বলছে, অক্সিলারি ভার্ব হিসেবে টু ভার্বের বিশেষ ব্যবহার করা হয়েছে। দেখো এখানে যেটা সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু যে কন্টিনিউয়াস ফর্মে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের ক্ষেত্রে গঠন করার ক্ষেত্রে লাগানো হয়নি, অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কীভাবে দেখো, আমাকে 10টার সময় স্কুলে যেতে হবে, তাহলে আই অ্যাম টু গো টু স্কুল অ্যাট 10 AM। ঠিক আছে, আচ্ছা তোমাকে এই রচনাটি লিখতে হবে, ইউ আর টু রাইট দিস কম্পোজিশন। আমি তার সঙ্গে স্টেশনে দেখা করব, আই অ্যাম টু মিট হিম অ্যাট দ্য স্টেশন। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে বি ভার্বের পরে কিন্তু কোথাও ভার্বের শেষে যে আইএনজি থাকে, সে আইএনজি যুক্ত ভার্ব কিন্তু এখানে কোথাও নেই, দেখতে পাচ্ছ। ধরো মুখ্যমন্ত্রী এই মূর্তির আবরণ উন্মোচন করবেন, তাহলে দ্য চিফ মিনিস্টার ইজ টু আনভেল দিস স্ট্যাচু। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এখানে কিন্তু এই বি ভার্বগুলো অর্থাৎ অ্যামি, জার, ওয়া, জোয়ার এটা কিন্তু অন্যভাবে ব্যবহার করা হয়েছে। তো কেন, কারণটা কি, কোন ক্ষেত্রে এটা অন্যভাবে ব্যবহার করা যাচ্ছে, সেটা কিন্তু এই রুলসটা নিচে দিয়েছে। দেখো বলেছে যে ওপরের বাক্যগুলিতে কোনো পরিকল্পনা অর্থাৎ প্ল্যান, কোনো পরিকল্পনা, নির্দিষ্ট ব্যবস্থা অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট এবং চুক্তি বা এগ্রিমেন্ট বোঝানোর জন্য টু বি ভার্বটি ব্যবহার করা হয়েছে। তাহলে টু বি ভার্বে কোন কোন ক্ষেত্রে, ব্যতিক্রমী ক্ষেত্রে পাচ্ছি আমরা, যখন কোনো কিছু প্ল্যানিং করছি, কোনো কিছু নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা করছি, কিংবা কোনো কিছু চুক্তি বোঝানোর জন্য আমরা টু বি ভার্বটি ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে ঘটবে কিন্তু ব্যবস্থা আগে থেকে স্থির হয়ে আছে, এক্ষেত্রেও টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যামিজার, অ্যাম, আর, ইজ ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে একটা কন্ডিশন পেলাম কি, যে ভবিষ্যতে কোনো কিছু ঘটতে চলেছে বা ঘটবে, সেটা কিন্তু আগে থেকেই ঠিক করা আছে, আগে থেকে প্রোগ্রাম করা আছে, যেটা ভবিষ্যতে করা হবে। এরকম কিছু ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা এই টু বি ভার্বও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আবার দেখো এখানে যেটা দিয়েছে, যে অতীতে কোনো কাজ কিভাবে হওয়ার কথা ছিল তা বোঝালে টু বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা ব্যতিক্রমী ব্যবহার দেখো এই টু বি ভার্বের অর্থাৎ অক্সিলারি ভার্বের, সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করো। তোমাকে এখনই বাজার যেতে হবে, ইউ আর টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে বসবে, এক্সামাইন্স আর টু অকুপাই দেয়ার ওন সিটস। খাতার উপর নিজের নাম লিখবে, ইউ আর টু রাইট ইউর নেম অন দ্য এক্সারসাইজ বুক। দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলো কিন্তু একটু যেন আদেশ দেওয়া হয়েছে কাউকে, ঠিক আছে, বা নির্দেশ দেওয়া হচ্ছে, এরকম বোঝাচ্ছে। তাহলে কি হলো, যে আদেশ বা নির্দেশ বোঝাতে টু বি ভার্বটি ব্যবহার করা হয়। তাহলে আদেশ বা নির্দেশ এরকম ক্ষেত্রে বোঝানোর জন্য কিন্তু এই টু বি ভার্বও এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে দুটো নিয়ম আমরা শিখলাম। 3 নম্বর নিয়ম দেখো, সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করো, যে আমি তার গানে মুগ্ধ, আই এম চার্মড বাই হিজ সং। ঠিক সময় দরজা খোলা হয়েছিল, দ্য গেট ওয়াজ ওপেন্ড অন টাইম। চোরটি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছিল, দ্য থিভ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কিন্তু একটু অন্যরকম রয়েছে। তো দেখো, সে দিল্লিতে পৌঁছলে আমি সংবাদ পাবো, তাহলে আই শ্যাল বি ইনফর্মড অফ হিজ অ্যারাইভেল ইন দিল্লি। অর্থাৎ এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কর্তার থেকে কিন্তু কর্মের প্রাধান্যটা এখানে দেওয়া হয়েছে। সুতরাং এখানে যারা যারা ভয়েস চেঞ্জ শিখেছো তারা বুঝতে পারছো, যারা যারা শেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা তোমরা দেখে নিও, দিলে বুঝতে পারবে যে সেখানে বি ভার্বের ব্যবহার কীরকম হয়েছে। ঠিক আছে, তো দেখো তাই দিয়েছে যে ওপরের সেন্টেন্সগুলোতে প্যাসিভ ভয়েস করবার জন্য টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু এখানে কর্তার ক্ষেত্রে কর্মের প্রাধান্য হয়। ঠিক আছে, তাহলে কর্তা হচ্ছে সাবজেক্ট, কর্ম হচ্ছে অবজেক্ট, অবজেক্টের প্রাধান্য যে ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বি ভার্ব ব্যবহার করা হয়। তাহলে তোমরা শিখতে পারলে আজকে যে বি ভার্বের 3 রকম ব্যবহার। আমাদের পরের ক্লাসে কিন্তু অক্সিলারি হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করা হবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই বইটি থেকে যে বিভিন্ন রকম চ্যাপ্টার আলোচনা করা হচ্ছে সেটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, নতুনরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম খুব সহজ সরলভাবে গ্রামার শেখার জন্য। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের এরপর থেকে আলোচনা করার জন্য দেখার অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, টাটা।